এক ভয়ঙ্কর রাত। সারাদিন পরিশ্রম করার পর ইরফান তার বাড়ির দিকে রওনা দেয়। সংসারের সব দায়িত্ব ভালোভাবে পালন করে। সারাদিন অটোরিকশা চালিয়ে ক্লান্ত হয়ে পড়েন, কিন্তু তা সত্ত্বেও তিনি খুব খুশি। আজ তার রোজগার ভালো। তিনি মনে করেন যে বাড়িতে পৌঁছানোর সময় তিনি রাস্তার দোকান থেকে কিছু খাবার নিয়ে যাবেন, যাতে তার সন্তান আর তার স্ত্রী খুশি হয়। ইরফান তার পরিবারকে খুব ভালোবাসে। তিনি প্রতিদিন স্বাভাবিক সময়ের চেয়ে বেশি অটোরিকশা চালাতেন, যাতে যে কোনো দিন তার পরিবারের সদস্যরা কারোর সামনে সাহায্যের হাত না বাড়াতে হয়। আজ ইরফান অনেক কল রিসিভ করছিল। এই সব ফোন আসছিল শুধুমাত্র তার বাড়ি থেকে। ইরফানের ছেলেমেয়েরা তাকে ফোন করেছিল আর তাড়াতাড়ি আসতে বলেছিল, কারণ তারা একসাথে তার বাবার জন্মদিন পালন করতে চেয়েছিল। ইরফানের ছেলেমেয়েরা ইরফানকে একটানা 2 ঘন্টা ধরে ফোন করছিল। ইরফান প্রতিটি ফোন কল কেটে দিচ্ছিলেন, কারণ তিনি একটু বেশি অর্থ উপার্জন করতে চেয়েছিলেন, যাতে তিনি জন্মদিনটি শান্তিভাবে পালন করতে পারে। রাত তখন 11টা। এই সময় গ্রামের মানুষ ঘুমন্ত অবস্থায় থাকে। এখন ইরফান কোনো রাইড পাচ্ছিল না। ইরফান ভেবেছিলেন এখন হয়তো আর কোনো খদ্দের পাবেন না। এখন সারাদিনের জন্য তার পকেটে প্রায় 1200-1300 টাকা আয় হয়েছে। এবার সে তার বাড়ির দিকে রওনা দিল। ঠোঁটের 2 কোণ টেনে নিয়েছিল সে। সে খুব খুশি ছিল। পথে ধাবা থেকে কিছু খাবার নিয়ে যাওয়ার কথাও ভাবছিলেন। রাত হওয়ায় তিনি দ্রুত গতিতে অটো চালাচ্ছিলেন। এই পথটি ছিল তার বাড়ির শর্টকাট। তিনি অটোতে বাতাসের সাথে কথা বলছিলেন, তখনই হঠাৎ তার চোখের সামনে একটি উজ্জ্বল আলো পড়ে এবং নিজেকে বাঁচাতে সে অটোর হ্যান্ডেলটি অন্যদিকে ঘুরিয়ে দেয়। অন্ধকার হওয়ার কারণে সে বুঝতে পারেনি যে তার পথ এখন বদলে গেছে। তিনি এখন যে পথে ছিলেন তার এটি একটি বিশেষ বৈশিষ্ট্য ছিল। এটি ছিল যে এই পথের সঙ্গে ইরফানের গভীর সম্পর্ক আছে। 20 বছর আগেও তিনি এই পথ দিয়ে পাড়ি দিয়েছিলেন। ইরফান ওই পথে ঢোকার সাথে সাথেই একটা অদ্ভুত আওয়াজ শুনতে পায়। 20 বছর আগের এই দিনে আবার তার একই যাত্রার কথা মনে পড়তে শুরু করে। রাস্তাটা খুব নির্জন ছিল। তিনি দ্রুত এগোচ্ছিলেন। এমন সময় হঠাৎ একটি মেয়ে তার অটোরিকশার সামনে এসে দাঁড়াল। মেয়েটিকে দেখে খুব ঘাবড়ে গেল ইরফান। ইরফানের চোখ বন্ধ হয়ে গেল আর তিনি তার চোখ ঘষে আর আবার সামনের দিকে তাকাল, কিন্তু এরপর দেখে যে মেয়েটি সামনে নেই। সেই সময় ইরফানের কাঁধে চলে আসে সেই মেয়েটির হাত। ঠান্ডা বাতাসেও সে ঘামে ভিজে যায়। মেয়েটি তাকে বলে, দাদা, আমাকে কি সামনে একটু নামিয়ে দেবে? ইরফান ভয় পেয়ে যায় এবং জবাবে না বলে তিনি বলেন, আমাকে আমার বাড়ির দিকে যেতে হবে। মেয়েটি তখন বলে, আমি আপনাকে আপনার বাড়িতে নিয়ে যাব। ইরফান ভয় পেয়ে তাকে বসিয়ে দেয় আর সে তার ফোন বের করে বাসায় কল করার চেষ্টা করে, কিন্তু তার ফোনে নেটওয়ার্ক আসছিল না। মেয়েটি বলল, এখানে ফোন চলে না। ইরফান সেই সময় খুবই নার্ভাস হয়ে পড়ে, কারণ তিনি যখন জানতে পারেন যে যেই মেয়েটি তার অটোতে বসে আছে সামনের আয়নায় তার ছবি দেখা যাচ্ছে না। ইরফান সেই মেয়েটিকে দেখতে পেছন ফিরে তাকায় তো তার অটোর দিক বিভ্রান্ত হয় আর তার অটো একটি বিশাল গাছের সাথে ধাক্কা খায়। এতে ইরফানের মৃত্যু হয়। ইরফানের বাড়ির পরিবেশ এখন খুবই উদ্বিগ্ন। সারারাত ইরফানের কোনো খবর নেই, এমনকি ফোনও লাগছিল না। ইরফানের সন্তান এবং ইরফানের স্ত্রী অত্যন্ত চিন্তিত। তখন তার এক প্রতিবেশী তার কাছে আসে আর ইরফানের স্ত্রীকে পত্রিকাটি দেখানোর সময় তিনি জিজ্ঞেস করেন, ইরফান কি গতকাল সংঘাতপুর এলাকা থেকে এসেছিল? ইরফানের স্ত্রী বলেন, সে জানে না, কিন্তু ইরফান হতে পারে না। সে কখনই অসাবধানে গাড়ি চালায় না। তিনি এত আত্মবিশ্বাসের সাথে এটি বলতে পেরেছিলেন কারণ সংবাদপত্রে মারা যাওয়া ব্যক্তির কোনো ছবি ছিল না।
ইরফানের বাড়ির সামনে হঠাৎ পুলিশের একটি গাড়ি আসে। সবাই নার্ভাস হয়ে যায়। পুলিশের হাতে একটি ছবি। এই ছবি ইরফানের মৃতদেহের। পুলিশ ইরফানের স্ত্রীকে যখন জিজ্ঞাসা করে তো তার স্ত্রী বলে, হ্যাঁ স্যার, ইনি আমার স্বামী। ইরফানের মৃতদেহ দেখে নিজেকে থামাতে পারেন না ইরফানের স্ত্রী। তার চোখের জল পড়তে থাকে। শিশুরাও ভীষণ কান্নাকাটি করে। পুলিশ বলল, দেখুন, আমরা আপনার কষ্ট বুঝতে পারছি। আপনাকে সাহায্য করার জন্য আমরা এইখানে এসেছি। আমরা আপনাকে কিছু প্রশ্ন করতে চাই, যা এই কেসে কিছুটা সাহায্য করবে। ইরফানের স্ত্রী সাহায্য করতে রাজি। পুলিশ বলল, ইরফান কবে থেকে অটোরিকশা চালাচ্ছেন? ইরফানের স্ত্রী বলল, হ্যাঁ, আজ থেকে প্রায় 20 বছর হয়ে গেল। আজকের এই জন্মদিনের দিনে ইনি অটো চালানো শুরু করেছিলেন। পুলিশ বলল, ঠিক আছে, এই অটোটি কি তার নিজের? ইরফানের স্ত্রী বলল, হ্যাঁ, বিয়ের কয়েক মাস পরে সে তার নিজের নামে অটোটি নিবন্ধিত করেছে। এর আগে অটোটি তার চাচার ছিল। উনি অটো ইউনিয়নের পূর্ব প্রধান ছিলেন। ইরফানের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করার পর পুলিশ মোহাম্মদের কাছে পৌঁছায়। মোহাম্মদ অটো ইউনিয়নের প্রাক্তন প্রধান ছিলেন এবং তিনি ইরফানের চাচা। প্রথমে তিনি পুলিশের প্রতিটি প্রশ্নের উত্তর দিতে রাজি হচ্ছিল না, কিন্তু সত্যি কথা বলার জন্য পুলিশ তাকে মারধর শুরু করলে তিনি বলে, ছোটবেলায় ইরফানের আম্মু মারা যান। ইরফানের আব্বু অর্থাৎ আমার ভাই জান মাতাল ছিলেন। মদ ছাড়া খাবারের কোনো হোশ তার ছিল না। ইরফানের কাছে তার বাবা মাই ছিলেন সবকিছু। একদিন অতিরিক্ত মদ্যপানের কারণে ভাই জান মারা যান। আর একা হয়ে যায় ইরফান। দারিদ্র্যের কারণে তিনি তেমন শিক্ষিত হননি। সে আমার সাথে থাকতে শুরু করে। প্রথমে আমরা তাকে লেখাপড়া করতে বলেছিলাম, কিন্তু সে আর পড়ালেখায় আগ্রহী ছিল না। সে বলেছিল তাকে টাকা রোজগার করতে হবে, যাতে করে সে তার পরবর্তী জীবন ভালোভাবে কাটাতে পারে। ইরফানের জন্মদিনে আমরা তার জন্য একটি অটো কিনে তাকে উপহার দিয়েছিলাম। অটো পেয়ে খুব খুশি হয়েছিলে। অটো চালক হিসেবে তার প্রথম দিন ছিল এবং আমিও তার সঙ্গে গিয়েছিলাম। একথা শুনে পুলিশ সদস্যরা অবাক হয়ে যায়। পুলিশ মাঝখানে থামিয়ে জিজ্ঞাসা করে যে, তুমি তো বলেছিলে যে ইরফান সেই সময় একা ছিল। আমি মিথ্যে বলেছিলাম। ইরফানের জন্মদিন ছিল, তাই সংঘাত থেকে এক বোতল মদের সাথে কিছু ভুজিয়া কিনি। এই রাস্তাটি সব সময় নির্জন থাকে। তখন রাত 10:15। আমাদের অটো থামিয়ে দিল এক মেয়ে। সে দেখতে খুব সুন্দর ছিল, ছোট পোশাক পরেছিল, আর সে বাসায় যেতে চাইছিল। কিন্তু ইরফান আর আমি প্রচুর মদ খেয়েছিলাম। মদ্যপানে ইরফান নিয়ন্ত্রণের বাইরে চলে যায় আর মেয়েটিকে ধর্ষণ শুরু করে। সে চিৎকারও করেছিল, কিন্তু সেখানে তার চিৎকার শোনার মতো কেউ ছিল না। এ কথা শুনে পুলিশ সদস্য পরবর্তী মামলা বুঝতে পেরে ওই মেয়েটির মামলা পুনরায় চালু করেন এবং মোহাম্মদকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। মেয়েটি নিজের হাতেই ইতিমধ্যে ইরফানকে শাস্তি দিয়েছে।